ও আচ্ছা, 4টা পার হয়ে গেছে না আমার এখানে ঘড়ি ভাই। এখন দেখছি 3 মিনিট স্লো আছে। ওকে, সরি, খেয়াল করি নাই। ওকে, অম্মে, রোমান, জ্যোতি, আফরিন, ইশরাত, মহুয়া সরকার, আবুল কালাম, ভালো আছে ভাইয়া, সামিউল ইসলাম, ইয়ামিন, জুবায়ের আহমেদ, শামসুজ্জা ইবনে আজিজ, সাদিক, উত্তম কুমার পিন্টু, তারেক রহমান, মঈনুদ্দিন আহমেদ মিলন, নাইমা জান্নাত ফিমা, মাসুদ রানা, নিলয় কুমার তনি, মরিয়ম তাবাসসুম পল্লবী, শামসুজ্জামান। না, ব্যস্ত ছিলাম না ভাইয়া, কালকে ওই যে পিকনিক করেছিলাম তো তোমাদের উজ্জ্বল ভাই আমরা সবাই, তো ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল বা উঠতে ভালো লাগছিল, মনে হচ্ছে অনলাইন ক্লাসটা একটা স্ট্যাটাস দিয়ে দিলাম 4টে ক্লাস ওই কারণে। আর ক্লাস যখনই নিই না কেন আমি দেখেছি ওই ঘুরে ফিরে কিছু মুসলিম স্টুডেন্টই ক্লাস করে, লাইভ ক্লাস, এই জন্য। মারুফুন নবী দেওয়ান, নাজিফা রহমান, কামরুন্নেসা কান্তা, আলভিনুর, থ্যাংক ইউ, মিথিলা, তোমাদেরকে শুভেচ্ছা ভাইয়া, ইজাজুল ইসলাম, তানিয়া জান্নাত, ইসমাত জাহান, আসাদুজ্জামান আসাদ, আলভি লিমন, জুবাইর আল মাহমুদ, গণেশ চন্দ্র মণ্ডল, নিলয় কুমার তনি, তারেক রহমান, ইনশিরা ইসলাম, ইসরাত জাহান মুক্তি। মনে হচ্ছে ঠিকঠাক আছে না? আমি তো এখনো আসলে বয়ার সেট আপটা দিইনি, বুঝছো? আমি ফোনের পিছন থেকে কথা বলছি তো, তাই মনে হচ্ছে সবটা ঠিক আছে। এখন বিসমিল্লাহ বলে দিলাম, দেখি কি অবস্থা হয়। দেখি এখন এখন তোমরা আমাকে একটু বলো কথা শোনা যায় কিনা। ওকে, এখন একটু বলো ভাই কি অবস্থা। ঠিকঠাক আছে না? আমি তো এখনো আসলে বয়ার সেট আপটা দিইনি, বুঝছো? আমি ফোনের পিছন থেকে কথা বলছি তো, তাই মনে হচ্ছে সবটা ঠিক আছে। বিসমিল্লাহ বলে দিলাম, দেখি কি অবস্থা হয়। দেখি এখন এখন তোমরা আমাকে একটু বলো কথা শোনা যায় কিনা। ওকে, ঠিক বললাম না? ওই করতে। ওকে, থ্যাংক ইউ। যাক, সাউন্ড ঠিকই আছে। ওকে, তো আমার খুব ভালো লাগছে যে 2-1জন স্টুডেন্ট যারা প্রথম দিকে বলছিল যে অধ্যায়টাকে কঠিন লাগছে, তারা নিয়মিত একটু পড়ালেখা, আজকে বোধহয় 4র্থ ক্লাস হচ্ছে তাই না এই অধ্যায়ে, তারা নিয়মিত পড়ালেখা করার কারণে এবং ক্লাসগুলো গুরুত্ব দেখার কারণে তারা কিন্তু অনেকেই এখন আমাকে বলছে ভাই জি ভাই অধ্যায়টা খুব মজা লাগছে। রিয়েলি বলছি, অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং। যদি তোমাদের অধ্যায়টা খারাপ লাগে, কঠিন লাগে, এইটা আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে। ওকে, কারণ এই অধ্যায়টা আমি খুব একটা খারাপ পড়াই না ভাইয়া। ওকে, তাহলে গতদিন আমরা দেখেছিলাম যে সক্রিয়ণ শক্তি জিনিসটা আসলে কি, তাই তো? আমরা গতদিন দেখেছিলাম সক্রিয়ণ শক্তি জিনিসটা আসলে কি। ওকে, সক্রিয়ণ শক্তি জিনিসটা আসলে কি আমরা গতদিন দেখেছিলাম যে একটা বিক্রিয়ক অণুগুলো, দেখো তুমিও বুঝতে পারবা সাব্বির এখান থেকে, যে কোনো একটা বিক্রিয়কের বিক্রিয়া ঘটার জন্য বিক্রিয়ক অণুগুলোকে মিনিমাম একটা শক্তি অর্জন করতে হয়। যে শক্তি অর্জন না করা পর্যন্ত বিক্রিয়াটা সংঘটিত হয় না, তাকে আমরা সক্রিয়ণ শক্তি বলে থাকি। আর সক্রিয় বিক্রিয়ক অণুগুলো নির্দিষ্ট সক্রিয়ণ শক্তি অর্জন করে যে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করে, তাদেরকে আমরা সক্রিয়কৃত জটিল অবস্থা বলে থাকি এবং ফাইনালি প্রোডাক্ট পাই। ঠিক তো? এই হলো, এবং আমরা গতদিন দেখেছি কোন একটা বিক্রিয়ার বেগ তার সক্রিয়ণ শক্তির সাথে ব্যস্তানুপাত। ওকে, তো বিষয়টা আমরা একটু গ্রাফে কিভাবে দেখতে পারি দেখো তো। এই যে দেখো ভাইয়া একটু, এইটা মনে করো অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি, আর এইটা হলো বিক্রিয়ার গতি, বিক্রিয়ার গতি। ওকে, এইটা হলো বিক্রিয়ার গতি, এটা হলো অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি। আসলে ধরে নাও এই একটা বিক্রিয়ক, যেটা গতদিন আমরা উদাহরণ দিয়েছিলাম যে A+BC, এই বিক্রিয়ক অণুগুলো তারা যে কোনো উপায়ে হোক না কেন, পরস্পর ধাক্কাধাক্কি করে হোক,
আর বাইর থেকে শক্তি তাকে দিয়ে হোক না কেন, সে ধরো এই পরিমাণ শক্তি প্রথমে দিচ্ছ, তুমি শক্তি লাভ করছে, লাভ করতে করতে ধরো এই পরিমাণ শক্তি সে অর্জন করে এই যে মধ্যবর্তী উৎপাদ তৈরি করলো আর কি, অন্তর্বর্তী উৎপাদ যেইটা এ বি এর সাথে নতুন বন্ধন আবদ্ধ হলো সি, দেওয়ার পর এইবার সে শক্তি ছেড়ে দিয়ে এইটা মনে করো ফাইনালি প্রোডাক্ট হলো, এইটা হলো ফাইনালি প্রোডাক্ট, অর্থাৎ এ বি প্লাস সি। তাহলে সক্রিয় শক্তি আসলে কতটুকু, এই যে দেখো ভাইয়া এতটুকু হচ্ছে সক্রিয় শক্তি। এই যে বিক্রিয়কের যে শক্তি আছে এবং যে শক্তি অর্জন করে সে অন্তর্বর্তী, এই যে এটা হলো অন্তর্বর্তী জটিল অবস্থা, অন্তর্বর্তী কি বলি আমরা, জটিল অবস্থা, অন্তর্বর্তী জটিল অবস্থা বা মধ্যবর্তী যাই বলো না কেন, এইটুকুই হলো সক্রিয় শক্তি। অর্থাৎ অন্তর্বর্তী জটিল অবস্থা হতে এবং বিক্রিয়কগুলোর দুটার মধ্যে যে শক্তির পার্থক্য সেটাই হলো সক্রিয় শক্তি। এইটুকু হলো ভাইয়া সক্রিয় শক্তি। ক্লিয়ার কিনা বলো তোমরা আমাকে, সক্রিয় শক্তি জিনিসটা কি বুঝতে পেরেছ কিনা, যে বিক্রিয়ক অণুগুলো যে শক্তি অর্জন করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযোগী হলো, অর্থাৎ বিক্রিয়কের যে পরিমাণ শক্তি এবং অন্তর্বর্তী যৌগ তৈরি হতে তাদের যে শক্তির পার্থক্যটুকু সেটাই হলো সক্রিয় শক্তি। প্লিজ আমাকে একটু বলো, সক্রিয় ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে তাই না? প্লিজ একটু জানাও ভাই, মাত্র 76 স্টুডেন্টকে দেখছি আমি ক্লাসে। ওকে, তো তোমরা আমাকে একটু মাথা খাটিয়ে বলো তো ভাই, এইটুকু হলো বিক্রিয়কের শক্তি আর এটা হচ্ছে উৎপাদের শক্তি। আমি যে গ্রাফটা দেখাইছি তোমাদের, এটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে একটু কমেন্টে জানাও তো ভাইয়া, তোমরা দেখি কারা বলতে পারো। কি বলছে একটু প্লিজ আমাকে বলো, যেটা তাপ উৎপাদী প্রক্রিয়া দেখছো তোমরা না তাপ হারি প্রক্রিয়া, একটু কমেন্টে জানাও, একটু বলো তো ভাইয়া। শোভন দে লিখেছ ভাইয়া আরেকবার, এইটা হলো বিক্রিয়কের শক্তি ভাইয়া, এই পরিমাণ শক্তি অর্জন করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযোগী হলো, সুতরাং এইটাই হলো আমাদের ওই বিক্রিয়ার সক্রিয় শক্তি। ওকে, কান্তা লিখেছ তাপ হারি, আবুল কালাম লিখেছ তাপ হারি, নীলয় কুমার লিখেছ তাপ হারি, সুমাইয়া নিসা লিখেছ, আচ্ছা নিশা তাপ হারি এসে, নাফিজুল ইসলাম তাপ হারি, তাফারি সবাই তাফারি লিখেছ না? আচ্ছা আমি দেখি, আমি আসলে চিন্তাই করিনি এখনো এটা কি, তো আমি যদিও এটা এখনো তোমাদের পড়াইনি, এই তাপ উৎপাদী তাফারি এটা পড়াবো, এই চ্যাপ্টারতেই পড়াবো। আমি না বলেছি ভাইয়া যে এই চ্যাপ্টারে মোট 4টা মেন অংশ আছে। একটা হলো রাসায়নিক গতিবিদ্যা, যেটা আমাদের এখন চলছে, এরপর আছে রাসায়নিক সাম্যাবস্থা, এরপর আছে অম্লক্ষারক সাম্যাবস্থা, তারপর শুরু হবে রাসায়নিক বিক্রিয়ায় শক্তির পরিবর্তন, তখন আমরা তাপ উৎপাদী আর তাপহারী জিনিসটা দেখব। তো মাথায় রেখো একটা দেখো ভাইয়া, এই যে রিয়াক্টেন্ট, এখান থেকে মনে করো আমরা একটা প্রোডাক্ট পেলাম, তাহলে রিয়াক্টেন্টের শক্তি হচ্ছে 8 আর প্রোডাক্টের শক্তি হচ্ছে 10, তাহলে আমাকে কি করতে হবে, আরো শক্তি 2 দিতে হবে, তার শক্তি আরো 2 দিলে 10-এর সমান হবে, তার মানে শক্তি প্রদান করতে হচ্ছে, তার মানে এটা তাপহারী প্রক্রিয়া, এটা তাপহারী। আর এমন যদি হয় রিয়াক্টেন্ট, এখান থেকে প্রোডাক্ট পেলাম, রিয়াক্টেন্টের শক্তি হচ্ছে 10 আর প্রোডাক্টের শক্তি হচ্ছে 8, তার মানে এখানে কি হবে সাবদিন, আরো 2 শক্তি উৎপন্ন হবে, তার মানে এটা হচ্ছে তাপ উৎপাদী, তাপ উৎপাদী। তাহলে এইটুকু যেন তোমাদের একটু খেয়াল থাকে ভাইয়া, যে বিক্রিয়কের চেয়ে যদি উৎপাদের শক্তি বেশি হয় তাহলে ওটা তাপহারী। একটা প্রোডাক্টের দাম ধরো 500 টাকা, তোমার কাছে আছে 300 টাকা, তার মানে ওই প্রোডাক্টটা কিনতে গেলে কি করতে হবে, আমাকে আরো 200 টাকা দিতে হবে, তোমাকে শোষণ করবা তুমি আরো 200 টাকা, কিন্তু তোমার কাছে আছে 500 টাকা, প্রোডাক্টের দাম হচ্ছে 300 টাকা, তার মানে আরো 200 টাকা বেঁচে যাবে। তাহলে বিক্রিয়কের চেয়ে যদি উৎপাদের শক্তি বেশি হয় তাহলে মাথায় রাখবো ওটা তাপহারী প্রক্রিয়া, আর বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি যদি কম হয় তার মানে বিক্রিয়ক যখন উৎপাদ হবে আরো দেখো 2 শক্তি বেঁচে যাচ্ছে, তার মানে এটা তাপ উৎপাদী প্রক্রিয়া। তাহলে খেয়াল করো তো ভাই, ধরে নাও এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, আর যেটা সক্রিয় সাথে মনে করো 70। তাহলে দেখো তো ভাইয়া, লেখা বোঝাই যায় না, একটু ফ্রেশ করে লিখি, দাঁড়াও আর একটু ফ্রেশ করে লিখি।
এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ভার্সেস, তাই না? এটা এখানে লিখি এ প্লাস বিসি বিক্রিয়ক। তাহলে এটা মনে করো 10, 20, 30, 40, 50, 60, 60, 70। তাহলে খেয়াল করো তো ভাইয়া, আমার বিক্রিয়কের শক্তি হচ্ছে এখানে কত? 30, আর উৎপাদের শক্তি দেখা হচ্ছে 40। তার মানে 30 থেকে 40 মানে আরো শক্তি তাকে 10 কি করতে হচ্ছে? শোষণ করতে হচ্ছে। তার মানে এটা তাপ হারি বিক্রিয়ার গ্রাফ, এটা তাপ হারি। তার মানে সবাই তোমরা ঠিক বুঝেছ, এইটা হচ্ছে তাপ হারি। থ্যাংক ইউ। বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি বেশি, তার মানে এটা তাপ হারি। ওকে, তোমরা সবাই ঠিক উত্তর দিয়েছো। যদি দু একজনের কনফিউশন থাকে তাহলে আমাকে বলতে পারো ভাইয়া। থ্যাংক ইউ, তোমরা সবাই ঠিক উত্তর দিয়েছ, এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এবার আরেকটা দেখি, তাহলে আমরা আরেকটা দেখি। অন্য কালার নেই নাকি বলো সাব্বির? দুটা দুই কালার গ্রাফ আঁকালে সুবিধা হবে স্টুডেন্টদের দেখতে। একইভাবে ধরো 10, 20, 30, 40, 50, 60, 70। এই হলো শক্তির মান। ধরো বিক্রিয়কের শক্তি ওটাই রাখলাম, আমি 30 রাখলাম, এ প্লাস বিসি। তাহলে এ কি করলো? এই পরিমাণ শক্তি অর্জন করার পর প্রোডাক্ট তৈরি করলো। এই যে কেমন হয়ে গেল গ্রাফটা, মানে একটু ডানে নিয়ে আসতে চাচ্ছিলাম তো এই কারণে এরকম হয়ে গেছে। আচ্ছা, এই যে মনে করা, এই যে 20, এটা হলো এ বি প্লাস সি, সক্রিয় শক্তি তো এটাই। এটা হলো অন্তর্বর্তী যৌগ, এইটা। তাহলে এইটা হলো কি বলতো? বিক্রিয়কের শক্তি 30, উৎপাদের শক্তি হচ্ছে 20, মানে আরো 10 শক্তি কিভাবে বেঁচে যাবে। তার মানে এটা হলো আমাদের তাপ উৎপাদী গ্রাফ, তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ। এটা হলো তাপ উৎপাদী, এইটা হলো তাপ উৎপাদী। এখন তোমরা আমাকে বলো এই দুটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা ভাইয়া? যে বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি যদি বেশি হয় তাহলে সে তাপ হারি, আর বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি যদি কম হয় তাহলে সে তাপ উৎপাদী। আমার ধারণা সবাই এই দুটা বুঝতে পেরেছ। তোমাদের কারো কি ভাই এই দুটা গ্রাফ নিয়ে কোনো প্রবলেম আছে? এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ, আর ওইটা হলো তাপ হারি। থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা জাস্ট একটু এমসিকিউ দেখে আসি, এখান থেকে এমসিকিউ সলভ করতে পারি কিনা একটু দেখে আসি ভাইয়া। আমরা বোর্ডে আসে এমসিকিউ দেখি, প্রচুর এমসিকিউ আছে এখানে তোমাদের বইয়ে, অ্যাডমিশন টেস্টে, বোর্ডে আসা। জাস্ট একটু বোর্ডে আসা কিছু এমসিকিউ আমরা দেখে আসি এখান থেকে। ওকে, তোমরা একটু নিচ থেকে এমসিকিউগুলো দেখে রেখো ভাইয়া। হ্যাঁ, পরে যেদিন আমি তোমাদের সলভ ক্লাস দিব সেই দিন তোমাদের বুঝতে সুবিধা হবে এতে। এটা না, এটা আলাদা, এটা সাম্যাঙ্ক পরের অধ্যায়ের। হ্যাঁ, এটা তো এখনো হয়নি। পেয়েছি একটা, তোমরা বের করো। এটা 481 পেজ, 95 নাম্বার, 481 পেজের 95, 481 পেজের 95। বুঝতে পারছো কি কি লেখা আছে? এটা হচ্ছে সক্রিয়কৃত জটিল অপ্রভাবিত। আচ্ছা, এটা তো এখন একটু পরে, আচ্ছা বলেই দেই তাহলে, একটু দাঁড়াও যেহেতু চলে এসছে এটা। তোমরা তো ভাই প্রভাবক, এখন কি বললে বুঝবা? আচ্ছা দেখি একটু বলছি তোমাদের, বুঝতে পারো কিনা দেখো তো ভাই। এটা হলো সক্রিয়কৃত জটিল অপ্রভাবিত অবস্থায়, আর প্রভাবিত অবস্থায় সক্রিয় জটিল গঠন করতে কম শক্তি লাগে। অর্থাৎ প্রভাবিত অবস্থায় বিক্রিয়া, খেয়াল করো এটা হলো অপ্রভাবিত অবস্থায়, এই সক্রিয় জটিলটা হচ্ছে অপ্রভাবিত, আর এই সক্রিয় জটিল হচ্ছে প্রভাবিত। তার মানে আমরা দেখতে পাচ্ছি যখন প্রভাবক ব্যবহার করছি সক্রিয় শক্তি কমে যাচ্ছে, আর প্রভাবক ব্যবহার না করলে সক্রিয় বেশি হচ্ছে।
তার মানে উদ্দীপকের আলোকে নিম্নের 95 এবং 96 নম্বর প্রশ্নের উত্তর দাও। 95 নম্বর কি বলেছে? উদ্দীপকের বিক্রিয়াটি অবশ্যই দেখো বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি কম, সুতরাং এটা তাপ উৎপাদী। ঠিকই আছে। প্রভাবক দ্বারা প্রভাবিত হয়, অবশ্যই অ্যান্সার হবে 1 এবং 3, অর্থাৎ অ্যান্সার হবে এটা। কারণ দেখো যখন অপ্রভাবিত তখন সক্রিয় শক্তি বেশি হচ্ছে, আর যখন প্রভাবিত তখন সক্রিয় শক্তি কিন্তু কম হচ্ছে, আর সক্রিয় শক্তি কম হলে তো বিক্রিয়ার গতি বেশি হবে। সুতরাং এটা উৎপাদ, যেহেতু বিক্রিয়কের শক্তি কম অতএব তাপ উৎপাদী, বিক্রিয় উৎপাদের শক্তি কম, তাপ উৎপাদী এবং প্রভাবক দ্বারা প্রভাবিত হয়। 95 নম্বর এমসিকিউটা তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু বলো ভাই আমাকে। 95 নম্বরটা বুঝতে পেরেছো কিনা? সাদিয়া আফরিন লিখেছো ক্লিয়ার, ফারহানা লিখেছো ক্লিয়ার, তারেক রহমান লিখেছো কি প্রভাবক। প্রভাবক আমার যদিও খুব ভালো করে পড়িনি, তবে একটু একটু নাম তো জানি যারা বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে, ওটা আমি কথা বলবো। আচ্ছা, কামরুন্নেসা কান্তা ক্লিয়ার, এস এম নাফিজুল ইসলাম বুঝেছি, আবুল কালাম বুঝেছি ভাইয়া, ফারহানা ক্লিয়ার, সামিয়া মুর্জা ক্লিয়ার, থ্যাংক ইউ। রিয়াদ লিখেছো ক্লিয়ার, জি ভাইয়া। আচ্ছা, এবার পরের নাম্বারটা একটু দেখি 96। প্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তির হ্রাসের পরিমাণ, প্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তির হ্রাসের পরিমাণ। তাহলে খেয়াল করো, অপ্রভাবিত অবস্থা হচ্ছে 40, আর প্রভাবিত অবস্থা অপ্রভাবিত অবস্থা হচ্ছে 60। কি সাবি 60টা? অপ্রভাবিত অবস্থা হচ্ছে 60 আর প্রভাবিত অবস্থা হচ্ছে 40। তাহলে কতটুকু কমে গেল? 20। অ্যান্সার হবে 20, মানে বি নাম্বার। প্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তির হ্রাসের পরিমাণ, তাহলে অপ্রভাবিত অবস্থায় হলো 60 আর প্রভাবিত অবস্থায় দেখা 40, তাহলে কতটুকু কমে গেল? 20। তার মানে প্রভাবিত বিক্রিয়ার সক্রিয় শক্তির হ্রাসের পরিমাণ 20 কিলোজুল কমে গেছে। সবাই এটা ক্লিয়ার ভাইয়া? থ্যাংক ইউ। সাদিয়া আফরিন, তারেক রহমান, সৌরভ দেব, থ্যাংক ইউ। দিদারুল ইসলাম, ওয়াও। সবাই ভালো লাগবে যদি বিষয়গুলো ভাই একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করো। আবুল কালাম ক্লিয়ার, থ্যাংক ইউ। সালামু আলাইকুম ভাই। উজ্জ্বল ভাই এসছে ফার্স্ট ইয়ারদের 11টার মিনিট নিচে 4টায় দিয়েছি। তোমাদের প্রিয় উজ্জ্বল ভাই এসছে, তবে অসুবিধা নেই, ক্লাস নিচ্ছিস। তা কি বলেন? পোলাপাড়া মনে উজ্জ্বল আসছে মানে ক্লাস আর হবে না। আচ্ছা প্লিজ এইটা দেখো তো, এটা কুমিল্লা বোর্ড 17। উদ্দীপকের সম্মুখ বিক্রিয়ার সক্রিয় শক্তি কত? খেয়াল করছো তোমরা গ্রাফটা? ভালো বোঝা যাইতো না গ্রাফটা? 482 পেজ, 111 নাম্বার। সক্রিয় শক্তি কত? আমি প্রয়োজন আবার আঁকাচ্ছি তোমার, আমরা আচ্ছা আঁকানো তো দরকার নাই, ওখানে দেখলেই তো বুঝতে পারবো সক্রিয় শক্তি কোনটা। দেখো তো, এই যে এইটা সক্রিয় শক্তি নাকি এইটা? সহজ কথা হলো এইটা। কেটে কেরাতা বিক্রিয়ক থেকে অন্তর্বর্তী জটিল অবস্থা পর্যন্ত যে শক্তিটা, সেটা আমরা বলেছি সক্রিয় শক্তি, ঠিক কিনা? তার মানে ওয়াইটা হচ্ছে সক্রিয় শক্তি। এটার অ্যান্সার হচ্ছে ওয়াই। 111 নম্বর অ্যান্সার ওয়াই। ক্লিয়ার কিনা ভাই বলো? আচ্ছা, হাসনা হেনা লিখেছে উজ্জ্বল ভাইকে দেখতে চাই। ওকে, ফারিয়া জান লিখেছো, জি ভাই বুঝেছি। প্লিজ 111 নাম্বার এ উত্তর যে ওয়াই, কারণ হলো বিক্রিয়ক থেকে কি বলেছি সক্রিয়ত জটিল অবস্থা পর্যন্ত শক্তির যে পার্থক্য সেটাই হলো সক্রিয় শক্তি। ওকে, সাদিয়া আফরিন ক্লিয়ার, জি ভাই বুঝেছি। ফারিয়া জান লিখেছো, কান্তা কামরুনেছে কান্তা ক্লিয়ার, সম্পদ মন্ডল ক্লিয়ার, রিয়াদ ক্লিয়ার, আবুল কালাম ক্লিয়ার। বিষয়গুলো কি খুব জটিল লাগছে ভাই না খুব ইন্টারেস্টিং বলো তো? একটু কমেন্টে জানাও যে জটিল লাগছে নাকি খুব ইন্টারেস্টিং। লিখে দিতে হবে। আচ্ছা, 116 নাম্বার হোমওয়ার্ক। 116 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক। এখানে মোটা করা আছে উত্তর কিন্তু ক, রুমে দেখবা 116 নাম্বারটা হোমওয়ার্ক। ভাই শেষ হয়নি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা শিওর তো এটাই শেষ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা এখন আমাদের হয়নি, একটু পরে হবে। ওকে, এই মোটামুটি আমরা দেখলাম না, আরো আছে কি গো? কুমিল্লা বন্যা আছে, দেখি
শেষ হয় নাকি আরও আছে আমাদের গ্রাফ ট্রাফগুলো এখান থেকে আরও বেশ কিছু থিওরিও আছে এখানে ভাইয়া। ওকে, তাহলে সবাই ক্লিয়ার নিশ্চয়? থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখেছে ইন্টারেস্টিং, থ্যাংক ইউ। কামরুন্নিসা, কান্তা, রাজ্জাক, আফরোজ, আবুল কালাম, রিয়াদ, সম্পদ, উত্তম, নিলয়, মেজবাউল, ফারিয়া জাহান। না ভাইয়া, একটু ডিপ্লোম্যাটিক উত্তর হয়ে গেল, খুব বেশি জটিল না। ইসরাত জাহান, আসাদুজ্জামান আসাদ, ফারহান স্নিনা, শোভন দে, দিদারুল, নাদিম মাহমুদ, মুয়াজ আলী, শামসুদ্দিন, থ্যাংক ইউ। তাহলে আমরা সক্রিয় শক্তি জিনিসটা কি, কখন তাপ উৎপাদী হবে, কখন তাপ হারি হবে, মোটামুটি আমরা এটা বুঝে গেছি, তাই না? তো বিক্রিয়া জানো যে তাপমাত্রার সাথে গতির একটা সম্পর্ক আছে, আর বিক্রিয়ার গতি বা বেগ যাই বলো না কারণ এটা একটা পরীক্ষালব্ধ ফল। তো বিজ্ঞানী আরহেনিয়াস উনি প্রথম পরীক্ষা করে বললেন যে কোনো বিক্রিয়ার তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করা হয়, আচ্ছা 10 বৃদ্ধি করা হয়, বৃদ্ধি লিখলাম না, কোনো বিক্রিয়ার তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার বেগ 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়, 3 গুণ বৃদ্ধি পায়। কি ঠিক আছে? কোন বিক্রিয়ার তাপমাত্রা যদি 10 ডিগ্রি বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার বেগ 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। এটা কিন্তু অনেক জায়গায় দেয়, তবে যদি কখন অপশনে 2ও থাকে 3ও থাকে তাহলে এটাই অ্যাপ্রোপ্রিয়েট, এটা পূরণ করবা। ধরো বিক্রিয়ার তাপমাত্রা 10 ডিগ্রি বাড়ালে বিক্রিয়ার বেগ কয় গুণ বৃদ্ধি পায়? 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। তবে অপশনে যদি 2ও থাকে 3ও থাকে তাহলে 2 পূরণ করবা। এটা কিন্তু পরীক্ষালব্ধ ফল। কার পরীক্ষা? আরহেনিয়াসের পরীক্ষা। ঠিক আছে, এটা অনেক জায়গায় দিয়েছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবা কত জায়গায় দিয়েছে ভাইয়া এটা। ওখানেই ছিল। এত তোলা যাবে না, তো পেজ হয়ে গেছে। উজ্জ্বল ভাই তাহলে ক্লোজ করে দিই। এখান থেকে ক্লোজ করতে হতো না? হ্যাঁ 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 কি এটা আসছে, কিন্তু আরও পেজ দরকার, সেগুলো কিভাবে নিব? ও এখান থেকে নেওয়া যাবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা মেডিকেলে কোশ্চেন দেখতে চেয়েছিলাম। এটা বোধহয় এখানে আছে না? ঠিক আছে। ধরো দেখাচ্ছি এভাবে, এই যে দেখছো মেডিকেল এবং ডেন্টাল 4, 5 এবং 8, 9 সেশনে দিয়েছে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার কয় গুণ বৃদ্ধি পায়? 2 থেকে 3 গুণ। ঠিক আছে, কোন বিক্রিয়ার তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি করলে বিক্রিয়ার বেগ 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। ওকে, তো এই সংক্রান্ত বিক্রিয়ার বেগ ধ্রুবকের সাথে সক্রিয় শক্তির সম্পর্ক সংক্রান্ত একটা সমীকরণ আছে যাকে আমরা আরহেনিয়াসের সমীকরণ বলে থাকি। এই দেখো আরহেনিয়াসের বিক্রিয়ার বেগ ধ্রুবকের সাথে আরহেনিয়াসের সমীকরণ, বিক্রিয়ার বেগ ধ্রুবকের সাথে সক্রিয় শক্তির সম্পর্ক সংক্রান্ত, সেটা হলো K = A × e⁻⁻⁸ ওকে, এখানে কেটা হলো বিক্রিয়ার হার ধ্রুবক, কে হলো বিক্রিয়ার
হার ধ্রুবক, এটাও একটা ধ্রুবক, এটাকে আরহেনিয়াস ফ্যাক্টর বলি, অর্থাৎ আরহেনিয়াস ধ্রুবক। আরহেনিয়াস ধ্রুবক এগুলোর প্রতিপাদন আছে, এই প্রতিপাদনগুলো তোমাদের লাগবে না। আরহেনিয়াস ধ্রুবক বা আরহেনিয়াস ফ্যাক্টর বলে থাকে এটাকে, প্রতিপাদন কোনো দরকার নাই, সরাসরি সমীকরণটা জানলেই হলো। এটা হলো সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি। তোমরা কি আর সম্পর্কে জানো? ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আর সম্পর্কে নাও জানতে পারো, এটাকে আমরা মোলার গ্যাস ধ্রুবক বলি, মোলার গ্যাস ধ্রুবক বলি, মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। এটার বিভিন্ন মান আছে বিভিন্ন এককে, এসআই এককে এটার মান আপাতত আমাদের লাগবে, আমি তাই এককে লিখে দিচ্ছি। এসআই এককে মানটা হলো 8.314 জুল পার মোল পার কেলভিন। সেকেন্ড ইয়ারের পরিবেশ রসায়ন যখন পড়বা তখন এই মান টানগুলো তোমার কাছে এবিসি ব্যাপার মনে হবে। আর টি হলো তাপমাত্রা, টিটা হলো তাপমাত্রা। তাহলে ক্লিয়ার? এইটা হলো আমাদের আরহেনিয়াসের সমীকরণ। কার সাথে সম্পর্ক? এই যে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে সক্রিয়ণ শক্তির সম্পর্কটা কি? কে ইজ ইকুয়াল টু এ ইন্টু ইটা হলো, ইটাকে আমরা বলি ইকে ই বলা হয়, আসলে এটা লনের বিপরীত রাশি। তোমরা উজ্জ্বল ভাই ই কে আর কিভাবে বলা যায়? ই টু দি পাওয়ার এক্স, ই ভিত্তিক লগ নাকি ওটা? ওই লনের বিপরীত রাশি আর কি, অ্যান্টি লন আর কি। ক্যালকুলেটরে দেখা যায় যে বাটনের লন আছে ওই বাটনের শিফটে দেখি ই টু দি পাওয়ার এক্স লেখা থাকে, তার মানে লনের বিপরীত রাশি। ওকে, আরটা হলো মোলার গ্যাস দ্রবক, টি তো তাপমাত্রা, আর এটা হলো সক্রিয়ণ শক্তি। ওকে, হ্যাঁ ফিজে 10 অধ্যায় আছে, আপাতত মনে রেখো আর এর মানটা ভাই এসআই এককে যখন পরিবেশ রসায়ন পড়বা তোমরা ক্লিয়ার জানতে পারবা। তাহলে ই এর মতো, ই যেহেতু লনের বিপরীত রাশি, তাহলে ইটাকে যদি তুলে দিতে চাই আমরা, তাহলে উভয় দিকে লন নিতে পারি। তাহলে লন কে ইজ ইকুয়াল টু লন এ, যেহেতু গুণ আছে তাহলে লন এ বি সমান কি জানি আমরা? লন এ প্লাস লন বি। ওকে ক্লিয়ার? এটা জাস্ট কিছু করিনি, আমরা উভয় দিকে লন নিয়েছি শুধুমাত্র এই ই এর মতো একটা জটিল রাশিকে মোকাবেলা করার জন্য। তাহলে লন কে ইজ ইকুয়াল টু লন এ, তাহলে লন আর ই উঠে যাবে, তাহলে মাইনাস আছে মাইনাস ই এ বাই আর টি। ঠিক আছে, লন আর ই মোকাবেলা হয়ে গেল, তাহলে মাইনাস ই এ বাই আর টি। অতএব লন কে ইজ ইকুয়াল টু মাইনাস ই এ বাই আর টি প্লাস লন এ। বলো ক্লিয়ার কিনা তোমরা? এই পর্যন্ত সমীকরণ ক্লিয়ার কিনা? আমি এখন তোমাদের উজ্জ্বল ভাইকে একটু ডাকবো অবশ্য তোমাদের একটা জিনিস বোঝানোর জন্য। আগে পোলাপান একটু দেখে নে এটা ক্লিয়ার কিনা। এই পর্যন্ত সমীকরণ তোমরা ক্লিয়ার কিনা ভাই প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তোমরা। এই যে আরএনএস সমীকরণ যে প্রতিপাদনটা আমরা করলাম, করে লন কে মাইনাস ই এ বাই আর টি নিয়ে এসছি। আচ্ছা, আবুল কালাম লিখেছো ক্লিয়ার, তারেক রহমান সামিম লিখেছো ক্লিয়ার, রাজ্জাক আফরোজ ক্লিয়ার, এস এম নাফিজুল আজিজ এতটুকু ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই, এতটুকু ক্লিয়ার হলেই হবে। সম্পদ মন্ডল, কামরুল নেসা কান্তা লিখেছো ক্লিয়ার, ইনশিরা ইসলাম ক্লিয়ার, তনিমা হোসেন মিথিলা লিখেছো ক্লিয়ার, দিদারুল ইসলাম জি স্যার ক্লিয়ার। ভাইয়া আরেকবার একটু বলেন। রফিউল বাশার জাস্ট কিচ্ছু না ভাইয়া, এইটা হলো আমাদের আরএনএসের সমীকরণ। এই সমীকরণে ই এর মতো একটা জটিল রাশি আছে, আমরা ই সমান জানি এটা লনের বিপরীত রাশি, জাস্ট ওইটাকে তুলে দেওয়ার জন্য ওই পাশে লন দিয়ে আমরা গুণ করেছি। তাহলে লন কে ইজ ইকাল টু লন এ বি, লন এ বি মানে কি লন এ প্লাস লন বি, তাহলে লন কে ইজ ইকাল টু, তাহলে লন এ জাস্ট লন আর ই মোকাবেলা হয়ে গেল, এই যে মাইনাস ই এ বাই আর টি, তাহলে লন কে ইজ ইকাল টু মাইনাস ই এ বাই আর টি প্লাস লন এ। ভাই একটু আসেন, একটা গ্রাফ ছেলেদের দেখাই দিয়ে দেন। এবার আমি তোমাদের উজ্জ্বল ভাইকে যেহেতু এখানে পেয়ে গেলাম বোনাস হিসাবে, তাহলে গ্রাফটা তোমাদের উজ্জ্বল ভাই দেখাবেন। জাস্ট এখানে একটু দেখান তো ভাই, লন কে ভার্সেস 1/t, ওয়াই ইজ ইকাল টু mx প্লাস সি
এই এমটা হচ্ছে মাইনাস এ বাই আর। আচ্ছা এমএক্স লিখেন। হ্যাঁ সরি এমএক্স প্লাস সি, এমটা হচ্ছে ঢাল মাইনাস নেগেটিভ ঢাল। হ্যাঁ তাহলে কি করতে পারে? এই গ্রাফটা কেমন করে লিখে দেখাবেন আপনি? গ্রাফটা হবে আপনার সহজ করে দেখেন না, কেমিস্ট্রি মানুষ তো। y mx প্লাস c মানে এরকম গ্রাফ হবে। এই তো গুড। নেগেটিভ গ্রাফ। নেগেটিভ গ্রাফ হলো কেন? ঢালটা হচ্ছে নেগেটিভ কি, ঠিক আছে। আর যদি এটা পজিটিভ হতো ঢালটা পজিটিভ হতো তাহলে এই যে এরকম হতো, এই বরাবর হতো। তোমরা নিশ্চয়ই ক্লিয়ার, তোমাদের সৌভাগ্য যে কেমিস্ট্রি ক্লাস করতে তোমরা উজ্জ্বল ভাইকে পেয়ে গেলে আর কি। এইটুকু হচ্ছে লন এ, বুঝলেন? আর এটা হচ্ছে mx, m হচ্ছে ঢাল মানে এটা ট্যানজেন্ট। আর এই যে ও এই যে যেটা দেখতেছেন y mx c এই x y এর উপর স্থিত যে কোনো একটা বিন্দু। এই তো কি ঠিক আছে? ও আচ্ছা লেভেলে লিখছে বোনাস উজ্জ্বল ভাই। ক্লিয়ার ভাইয়া তোমরা এটা ক্লিয়ার কিনা? এই গ্রাফটা ক্লিয়ার, ইজি গ্রাফ। ওকে এই যে যেহেতু আমরা উজ্জ্বল ভাইকে পেয়ে গেলাম এখানে বোনাস হিসাবে, তাই উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে গ্রাফটা আমরা দেখে নিলাম। তোমরা বুঝতেই পারছো ভাইয়া এটা সরলরেখা আছে নাকি ভাই আপনাদের ম্যাথে? সরলরেখা অধ্যায় আছে যে y mx c, এই সমীকরণ y mx c কোন সমীকরণ যদি এই সমীকরণটা অনুসরণ করে, mx লিখেন, c লিখছেন বারবার সি লিখছি আমি, y mx c এই সমীকরণটা যদি কোন সমীকরণকে সিদ্ধ করে তাহলে x এবং y অক্ষে যদি মানগুলো আমরা বসাই তাহলে সরল রেখা হবে, কিন্তু মূল বিন্দুগামী হবে না। কারণ যেহেতু ধ্রুবক আছে এখানে, যদি 0 হতো সেটা তাহলে মূল বিন্দুগামী হতো সেটা। আর ঢালটা যদি নেগেটিভ হয় তার মানে করে নেগেটিভ গ্রাফ, মানে এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করবে, বড় করে। ঠিক আছে এই যে আর কি দেখো ভাই, এই যে স্থূলকোণ, এই যে স্থূলকোণ তৈরি করবে আর কি। ঠিক আছে আচ্ছা প্লিজ তাহলে দেখো ভাই একটু তাহলে ফ্রেশ করে আমরা গ্রাফটা একটু লিখি এখন। তাহলে লন কে ভার্সেস 1/t এই মান দ্বারা অঙ্কিত গ্রাফটা হবে মোটামুটি এরকম, তাই না উজ্জ্বল ভাই? এখন প্লিজ একটু তোমরা বলো ভাইয়া এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? তোমাদের আজকে অনেক সৌভাগ্য ভাই যে ছোট্ট একটা গ্রাফ দেখতে আমরা মানে মশা মারতে কামান নিয়ে এসছি। ঠিক আছে প্লিজ একটু বলো লন কে ভার্সেস 1/t এই সমীকরণের গ্রাফটা যে এরকম, তোমরা এইটা বুঝতে পেরেছো কিনা? আটকে গেল এগুলো আমাকে বলে লাভ কি ভাই? বুঝতে পারছো না সেটা বলো। আচ্ছা আচ্ছা রাজ্জাক চাল লিখেছো, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছে আপনাকে। শামিম ক্লিয়ার, রাজ্জাক আফা ক্লিয়ার, রাফিউল বাশার ক্লিয়ার, মারুফুন নবী দাওয়ান ক্লিয়ার, নাজিফা রহমান ক্লিয়ার, নাদিম মাহমুদ ক্লিয়ার, ফারিয়া জাহান ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখেছো ক্লিয়ার। তাহলে এই সমীকরণের ঢালটা কতটুকু হচ্ছে? ঢালের মানটা কতটুকু? মাইনাস ইএ বাই আর। হ্যাঁ ওটা আর ভাই আমার হাতের লেখা তো ওরকম। ঢাল ইজ ইকাল টু মাইনাস ইএ বাই আর। টি লিখলাম কেন আমার? আপনি আছেন তো ম্যাথের মানুষ, হাত কাঁপছে বুঝছেন। মাইনাস ইএ বাই আর। তাহলে বলো তো আমি যদি এখন বলে দিই এই লন কে ভার্সেস 1/t এই সমীকরণের ঢাল -65, তাহলে ওর সক্রিয় শক্তি কত বের করা যাবে না? তাহলে মাইনাস ইএ বাই আর এর মান তো তোমরা জানো 8.314, তাহলে গুণ করে দিলেই সমীকরণের সক্রিয় শক্তিটা বের হয়ে যাবে। এইভাবে কিন্তু প্রশ্নগুলো হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। আগে একটু শেষ করে নিই জিনিসটা। তাহলে লন কে ভার্সেস 1/t এটার গ্রাফটা হচ্ছে এরকম, ঢাল হচ্ছে মাইনাস ইএ বাই আর, এবং ঢাল বলে দিলে আমরা সহজেই সক্রিয় শক্তি বের করে ফেলতে পারবো। এইটুকু তোমরা ক্লিয়ার কিনা বলো প্লিজ, একটু বলো আমাকে এখন ক্লিয়ার কিনা। মানে এই সমীকরণে তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন দেখালে তোমার উত্তর চলে যাচ্ছেন কেন ভাই? আপনি থাকলে তো একটু সাহস পাচ্ছি। আচ্ছা আটকে গেছিল বলছো শামসুজ্জোহা ইবনে আজিজ, এগুলো ম্যাথের জিনিস ভাই বুঝছো। এই যে সমীকরণ আমরা কি জানি, এটা হলো y, 1/t টা হলো x, সাথে c, আর এর সাথে যেটা হলো ঢাল মাইনাস ইএ বাই আর। তার মানে এই সমীকরণ ঢাল কত হচ্ছে? মাইনাস ইএ বাই আর। তো কোনো অঙ্কে যদি আমাদের ঢাল বলে দেয়, আর এর মান আমরা জানি 8.314, তাহলে সক্রিয় শক্তি বের করতে পারবো কিনা গুণ করলে, সেইটাই আমরা জাস্ট এখানে দেখলাম ভাইয়া, আর কিছু না। ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, তোমরা কি এটা জানো নিশ্চয়ই ভাইয়া, সেটা হলো আমি সব দেখাবো তোমাদের, টেনশন নাই। সেইটা হলো লন এক্স ইজ ইকাল টু 2.303
লগ এক্স। এই যে লনের সাথে লগের এই সম্পর্কটা, লন এক্স ইজ ইকাল টু 2.303 লগ এক্স। তাহলে আমি লনের পরিবর্তে এখন লিখি এখানে 2.303 লগ কে ইজ ইকাল টু মাইনাস ইএ বাই আর টি প্লাস 2.303 লগ এ। জাস্ট কিছু করিনি, লনের মানটা বসিয়েছে, লন এক্স ইজ ইকাল টু 2.303 লগ এক্স। জাস্ট আমরা লনের পরিবর্তে 2.303 লগ বসিয়েছি। ওকে, কি রে আটকে গেল লিখছো কেন? এখানে তো ঠিকই আছে ভাই, আটকায় নাই। হ্যাঁ সব ঠিক আছে তো দেখছি। ওকে, এখন উভয় পক্ষকে আমরা 2.303 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি আসবে? লগ কে ইজ ইকাল টু মাইনাস ইএ বাই 2.303 আর টি প্লাস লগ এ। কিচ্ছু না, জাস্ট এই সমীকরণটার উভয় পক্ষকে আমরা 2.303 দ্বারা ভাগ করেছি। ওকে, তাহলে খেয়াল করো, এখন যদি আমরা এই যে লগ কে ভার্সেস 1/t গ্রাফ আঁকাই, এই যে লগ কে ভার্সেস 1/t যদি গ্রাফ আঁকায় সেম হবে কিন্তু, কারণ এটাও দেখো y ইজ ইকাল টু mx প্লাস c, এখানেও mটা কিন্তু এই যে নেগেটিভ, সেম গ্রাফ হবে। জাস্ট ঢালটা এখন একটু চেঞ্জ হয়ে গেল, ঢালের মানটা হবে মাইনাস ইএ বাই 2.303 আর। অর্থাৎ যখন আমাদের খেয়াল রাখবা লন এক্স ভার্সেস 1/t বলবে, তখন ঢাল হচ্ছে এই যে, যখন লন এক্স ভার্সেস 1/t বলবে তখন ঢাল মাইনাস ইএ বাই আর। আর যখন আমাদের কোশ্চিনে লগ কে ভার্সেস 1/t বলবে তখন ঢাল হবে মাইনাস ইএ বাই 2.303 আর। জাস্ট ম্যাথের বিষয় এগুলো। এখন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তোমরা প্লিজ, তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি ভাইয়া। আমরা পুরো সমীকরণটা একবার দেখে নিই, তারপর আমরা প্রশ্ন দেখব। এই যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির সাথে হার দ্রবকের সম্পর্ক, কে ইজ ইকাল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। কোনটা কি আমরা চিহ্নিত করেছি? কে হার দ্রবক, এটা একটা দ্রবক, এটাকে আরএনএস ফ্যাক্টর বলি। ই এটা হলো অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি। টি হলো তাপমাত্রা, আরটা হলো মোলার গ্যাস দ্রবক। এস আই এককে আমি মোলার গ্যাস দ্রবকের মানটা লিখে দিয়েছি তোমাদের, এস আই এককে 8.314। ওকে, এবার ই এর মতো একটা জটিল রাশিকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা কি করলাম? উভয় পক্ষে লন নিলাম। তাহলে লন কে, এটা এ এটা বি মনে করতে, লন এ প্লাস লন বি, তাহলে লন এ প্লাস লন এই যে এটা লন কে লন আর ই মোকাবেলা হয়ে গেল, থাকলো কি মাইনাস ইএ বাই আর টি। তাহলে লন কে ইজ ইকুয়াল টু, সাজিয়ে লিখলাম, এটা আগে লিখলাম এটা পরে লিখলাম, কারণ আমি সমীকরণটাকে এর সাথে কম্পেয়ার করব, তাই এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করব। তাহলে লন কে ভার্সেস 1/t গ্রাফটা কেমন হবে? সরলরেখা হবে, মূল বিন্দুগামী হবে না, এবং এটা নেগেটিভ গ্রাফ, অর্থাৎ এক্স অক্ষের সাথে উজ্জ্বলভাবে যেটা বলো স্থূলকোণ তৈরি করবে, এবং ঢালের মানটা কত? মাইনাস ইএ বাই আর। আর অঙ্কে যদি আমাদের জাস্ট এখন কি করলাম আমরা, একটা জিনিস দেখো যে লন এক্স সমান আমরা জানি 2.303 লগ এক্স, তাই জাস্ট লন তুলে দিয়ে ওর পরিবর্তে 2.303 লগকে জাস্ট 2.303 লগে, লনের পরিবর্তে উভয় পক্ষকে 2.303 দিয়ে ভাগ করেছে, এই সমীকরণটা পেয়ে গেছি আমরা। লগ কে ইজ ইকাল টু মাইনাস ইএ বাই 2.303 আর টি প্লাস লগ এ। তাহলে এটা ঢাল কোনটা? এই যে এটা এক্স এর সহগটাই তো ঢাল, এক্স এর সহগই তো ঢাল ভাই। এক্স এর সহগটা কি? এম। এখানে 1/t এর সহগ কি? মাইনাস ইএ বাই 2.303 আর, হ্যাঁ অনলি 100টি ভিউয়ার ভাই, কিছু করার নাই, সমাজে ভালো মানুষের সংখ্যা খুবই কম। তো আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ, ঠিক আছে। এখন আমরা একটু এমসিকিউ দেখব, এমসিকিউ দেখতে চাই ভাইয়া।
ওকে, এখন আমরা আবার জাস্ট বোর্ডের এমসিকিউ একটু দেখি, তারপর আমি তোমাদের অ্যাডমিশন টেস্টের এমসিকিউ দেখাবো ভাইয়া। দেখো তাহলে বুঝতে পারবা এগুলো থেকে প্রশ্নগুলো আসলে কিভাবে হয়। এটা সাম্যাঙ্ক না, লগ কে ভার্সেস 1/t, এটা সাম্যাঙ্ক, এটা আলাদা জিনিস। এই যে পেয়েছি একটা, এই যে দেখো ভাইয়া 88 নাম্বার এমসিকিউ, পেজ নাম্বার হচ্ছে 480 পেজের 98 নাম্বার। লগ কে ভার্সেস 1/t, ঢাল বলে দিচ্ছে -60, উদ্দীপক লেখ থেকে নির্ণীত সক্রিয় শক্তি নিচের কোনটি? তাহলে আমরা ঢাল ইজিক্যাল টু কি দেখলাম, যেহেতু লগ কে ভার্সেস 1/t, অতএব -2.303 r, ঠিক আছে, এটা হলো আমাদের ঢাল। তাহলে ঢালের মান কত দেওয়া আছে, -60 ইজিক্যাল টু -2.303 ইন্টু 8.314। তাহলে আমাদের এখানে কি হবে দেখো, মাইনাস মাইনাস কেটে গেল, এখন সক্রিয় শক্তি সমান কি হবে, 3টা গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। দেখো 60 ইন্টু 2.303 গুণ 8.314 ইজিক্যাল টু 1148.82, মানে এই নাম্বার উত্তর। ওকে ওকে, তাহলে উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার। তাহলে দেখছো এখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসলে আসতে পারে ভাইয়া, খেয়াল করো। আরো আছে দেখো, এটা তো আমাদের হয়ে গেল সক্রিয় শক্তির, এইটা তো আমরা দেখে ফেললাম। ওকে, এই যে দেখো এটা বরিশাল বোর্ড 19-এর কোশ্চেন। এবার লন কে ভার্সেস 1/t, এটা ঢাল বলে দিচ্ছে -35, তাহলে ঢাল হচ্ছে ইজিক্যাল টু -EA/r, এখানে 2.303টা হবে না, কারণ এখানে ঢালটা হচ্ছে লন কে ভার্সেস 1/t, তাহলে ঢাল -35 ইজিক্যাল টু -EA/8.314, এই দুটা গুণ করলেই কিন্তু তোমরা সক্রিয় শক্তিটা পেয়ে যাবা। ক্লিয়ার? খুবই সহজ ভাই এগুলো, যদি না বুঝতে পারো তাহলে তো তোমার কাছে হজবরল মনে হবে, স্বাভাবিক এটা, বাট বুঝতে পারলে কিন্তু খুবই সহজ এগুলো, ঠিক আছে, খুবই সহজ। ওকে, এবার ইউনিভার্সিটির একটা এমসিকিউ দেখো তোমরা, দেখাচ্ছি ভাই কত ভাবে তোমাকে বিভ্রান্ত করা হতে পারে। দেখো এই যে দেখছো রাজশাহী ইউনিভার্সিটি এইচ ইউনিট 2010-11 সালে দিয়েছে 90 নাম্বার এমসিকিউ। রাজশাহী ইউনিভার্সিটি 2010-11 সেশন, কে বিক্রিয়ার হার দ্রব্য করে লগ কে ভার্সেস 1/t, এটা কিন্তু পার কেলভিন, বুঝছো, এটা পার ধ্রুবক মনে করো না। আবার কে বিক্রিয়ার হার দ্রব্য করলে লগ কে বনাম 1/t, লেখচিত্রে ঢাল কত হবে, যেহেতু লগ কে বলেছে তাহলে ঢাল হবে -EA/2.303 r। যদি কেউ বিষয়গুলো মুখস্থ না করে, না বুঝে, তাহলে দেখো -EA/r এটা অপশনে আছে, আবার এদের পজিটিভ মানগুলো আছে দেখো। আর যারা বুঝে করবে তারা খুব ভালো করেই বুঝবে যে লগ কে ভার্সেস 1/t যখন হবে ঢাল হবে -EA/2.303 r, আর যখন লন কে ভার্সেস 1/t হবে তখন ঢাল হবে -EA/r। আমার বিশ্বাস তোমাদের আর কারো কোনো প্রবলেম হবে না এই বিষয়টা। অনেকে পেজ নাম্বার জিজ্ঞেস করছে, 519 নাম্বার পেজ, 519 নাম্বার পেজের 90 নাম্বার এমসিকিউ। সবাই নিশ্চয়ই ক্লিয়ার ভাই এখন এই জিনিসটা, ক্লিয়ার কি? আচ্ছা, একটা বিষয় তোমরা দেখবা, সেটা হলো ভাইয়া তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার বেগ বাড়ে, তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার বেগ বাড়ে। আমার প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বাড়াইলে, এই যে দেখো এখানে কোশ্চিনটা দেখতেই পাচ্ছি আমি,
খুব ভালো একটা এমসিকিউ। এই যে ঢাকা ইউনিভার্সিটির 2-3 আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে দিয়েছে তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার বেগ বৃদ্ধির প্রধান কারণ কি আসলে। আচ্ছা, তোমাদেরকে আগে চিন্তা, কেউ আগে উত্তর দেখবে না ভাইয়া। বিক্রিয়ার বেগ বাড়তে পারে দুটা কারণে। ধরো আমি একটা উদাহরণ দিই, ভাইয়া তোমাদের, যে ধরো তোমার কাছে আছে 500 টাকা, তোমার কাছে আছে 500 টাকা, একটা প্রোডাক্ট কিনবা তুমি, প্রোডাক্টের দাম হচ্ছে 800 টাকা, প্রোডাক্টের দাম হলো 800 টাকা, তোমার কাছে আছে 500 টাকা। তাহলে ওই প্রোডাক্টটা কিন্তু তুমি দুটা শর্তে কিনতে পারো। একটা প্রোডাক্টের দাম হচ্ছে 800 টাকা, তোমার কাছে আছে 500 টাকা, তুমি দুইটা শর্তে ওই প্রোডাক্টটা কিনতে পারো। একটা শর্ত হলো কেউ যদি তোমাকে 300 টাকা দান করে তাহলে 800 টাকা হয়ে যাবে, অথবা দোকানদার যদি ডিসকাউন্ট দেয়, 300 টাকা যদি ডিসকাউন্ট দেয়, তাহলে তুমি প্রোডাক্টটা কিনতে পারবা। এই দুইটা শর্তে তুমি প্রোডাক্টটা কিনতে পারবা। তোমার কাছে 500 টাকা আছে, প্রোডাক্টের দাম 800 টাকা, তবুও দুটা শর্তে তুমি প্রোডাক্টটা কিনতে পারবা। যদি কেউ তোমাকে 300 টাকা আরো দিয়ে দেয়, প্রোডাক্টের সমান দাম হয়ে যাবে তাহলে, অথবা দোকানদার যদি 300 টাকা ডিসকাউন্ট করে। ঠিক তেমনই বিক্রিয়ার বেগ বৃদ্ধির প্রধান কারণ আসলে কি? বেগ বৃদ্ধির প্রধান কারণ দুইটা হতে পারে। কোন বেগ বৃদ্ধি পেতে পারে দুটা কারণে, বিক্রিয়ার বেগ বৃদ্ধি পেতে পারে দুটা কারণে। কি কি? একটা হচ্ছে সক্রিয়ণ শক্তি হ্রাস পেলে, সক্রিয়ণ শক্তি হ্রাস পেলে বিক্রিয়ার বেগ বৃদ্ধির কারণ, বিক্রিয়ার বেগ বৃদ্ধির কারণ, বিক্রিয়ার বেগ বৃদ্ধির কারণ কয়টা হতে পারে বললাম আমরা? দুইটা হতে পারে। সক্রিয়ণ শক্তির হ্রাস পেলে, সক্রিয়ণ শক্তির হ্রাস পেলে। আরেকটা হতে পারে বেশি সংখ্যক, বেশি সংখ্যক, বেশি সংখ্যক বিক্রিয়ক অণু, বিক্রিয়ক অণু শক্তি অর্জন করে, অর্জন করে সক্রিয় হলে। দেখো ভাইয়া, কোন বিক্রিয়ার বেগ বৃদ্ধি পেতে পারে দুটা কারণে। একটা হচ্ছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির হ্রাস পেলে, ওই যে প্রোডাক্টের দাম 800 টাকা, সক্রিয়ণ শক্তি মানে কি প্রোডাক্টের দাম, সেইটা কমে যদি 500 টাকায় চলে আসে তাহলে সক্রিয়ণ শক্তির হ্রাস পেলে। আরেকটা হচ্ছে বেশি সংখ্যক বিক্রিয়ক অণু শক্তি অর্জন করে সক্রিয় হলে, ওই যে 500 টাকা সে আরো টাকা অর্জন করে 800 টাকা লাভ করলে। এই দুইটা কারণে বিক্রিয়ার বেগ বাড়তে পারে। তো আমাদের যে প্রশ্নটা এখানে দিয়েছে, আমাদের এখানে যে প্রশ্নটা দিয়েছে ভাইয়া, সেইটা হলো তাপমাত্রা বৃদ্ধির সাথে বেগ বৃদ্ধির প্রধান কারণ কি? বেশি সংখ্যক বিক্রিয়ক অণু শক্তি অর্জন করে সক্রিয় হয় নাকি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির হ্রাস পায়? এগুলো হবে না অবশ্য। বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পেলে তো বেগ আরো হ্রাস পায়, আর বিক্রিয়ার অনুসমের আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পেলে আন্তঃআণবিক দূরত্বের উপর আসলে বিক্রিয়ার বেগটা নির্ভর করে না, এই দুইটার উপর নির্ভর করে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার বেগ বৃদ্ধির প্রধান কারণ কি? মাথায় রাখবা এটা ভাইয়া, এটা অবশ্যই মনে রাখবা। সেইটা হলো খুব গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবা ভালো করে। তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির কোনো পরিবর্তন হয় না, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির কোনো পরিবর্তন হয় না, সক্রিয়ণ শক্তির কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তাপমাত্রা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির কোনো পরিবর্তন করতে পারে না। প্রভাবকগুলো অবশ্য পারে। কি ঠিক আছে? তাপমাত্রার সক্রিয়ণ শক্তি মানে তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তাপমাত্রা সক্রিয়ণ শক্তির পরিবর্তন করতে পারে না। তবে বেগ ধ্রুবক পরিবর্তন হয়,
বেগ ধ্রুবক পরিবর্তন হয়, তবে বেগ ধ্রুবক পরিবর্তন হয়। তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির কোনো পরিবর্তন হয় না, তবে বেগ ধ্রুবক পরিবর্তন হয়। কারণ কি জানো? কারণ তাপমাত্রা পরিবর্তন করলে তো বিক্রিয়ার বেগ পরিবর্তন হয়। তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার বেগ বাড়ে, তাপমাত্রা কমালে বিক্রিয়ার বেগ কমে। আর 1 মোল ঘনমাত্রার ক্ষেত্রে বিক্রিয়ার বেগ ইজিক্যাল টু তো বেগ ধ্রুবক, তাহলে বেগ পরিবর্তন হলে তো বেগ ধ্রুবক পরিবর্তন হবেই। তাই বললাম তাপমাত্রা পরিবর্তন করলে সক্রিয়ণ শক্তির পরিবর্তন হয় না, তবে বেগ ধ্রুবকের পরিবর্তন হয়। কারণ তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার বেগ যে বাড়ে, আর 1 মোল ঘনমাত্রার ক্ষেত্রে বেগ ইজিক্যাল টু তো বেগ ধ্রুবক, তো বেগ পরিবর্তন হলে তো বেগ ধ্রুবকেও পরিবর্তন হবে, তাই লিখে দিলাম। তাহলে এখন 2 নম্বর টপিকস হচ্ছে, পয়েন্ট হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার বেগ বৃদ্ধির প্রধান কারণ হলো বেশি সংখ্যক, মানে সক্রিয়ণ শক্তি কমে না, তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার বেগ বাড়ে, আর বেগ বাড়লে তো সক্রিয়ণ শক্তি কমার কথা, কিন্তু সক্রিয়ণ শক্তি তো কোনো পরিবর্তন হয় না। তারপর তাহলে বেগ বাড়ে কেন? কারণ বেশি সংখ্যক বিক্রিয়ক অণু, বেশি সংখ্যক বিক্রিয়ক অণু শক্তি অর্জন করে সক্রিয় হয়। কি মাথায় থাকবে? তাহলে এই 2টা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবা ভাইয়া তোমরা, যে তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির কোনো পরিবর্তন হয় না, তবে বেগ ধ্রুবকের পরিবর্তন হয়। কারণ 1 মোল ঘনমাত্রার ক্ষেত্রে বিক্রিয়ার বেগ ইজিক্যাল টু বেগ ধ্রুবক, তাহলে বেগ পরিবর্তন হলে তো বেগ ধ্রুবক পরিবর্তন হবেই। তাহলে তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির পরিবর্তন হয় না, তাহলে বিক্রিয়ার বেগ আবার বাড়ে কেন? তাহলে বেগ বাড়ে কেন বললাম? কারণ সক্রিয়ণ শক্তি পরিবর্তন না হলেও ওই যে বেশি সংখ্যক বিক্রিয়ক অণু যে সক্রিয় হয়ে যায় বিক্রিয়া অংশগ্রহণের জন্য, ফলে বিক্রিয়ার বেগ বেড়ে যায়। এই 2টা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু কমেন্টে জানাও। ফারজাহান ইয়াসমিন নিশা লিখেছ জি ভাইয়া, মাসুদ রানা জি ভাইয়া, আর কেউ এই মাত্র 2 জন বুঝতে পেরেছো ভাইয়া? সাদিয়া আফরিন বুঝেছি ভাইয়া, মুয়াজ আলী ক্লিয়ার, নাফিজুল আজিজ বুঝেছি ভাইয়া, আবুল কালাম বুঝেছি, সম্পদ মন্ডল ক্লিয়ার, শোভন দেব ক্লিয়ার, কামরুন্নেসা কান্তা ক্লিয়ার, হুমাইরা তাবেয়া ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লিয়ার হয়ে গেছো। তাহলে নিশ্চয়ই এই এমসিকিউর উত্তরটা তোমরা এখন করতে পারবা খুব সহজেই। এই যে এইটা, যে তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার বেগ বৃদ্ধির প্রধান কারণ হলো বেশি সংখ্যক বিক্রিয়ক অণু শক্তি অর্জন করে সক্রিয়। এ নাম্বার অনেকেই কিন্তু পূরণ করবে। সি নাম্বার যারা জানবে না ভাববে যে সক্রিয়ণ শক্তি হ্রাস পেলে তো বিক্রিয়ার বেগ বাড়ে, কিন্তু তাপমাত্রার ক্ষমতা নাই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি পরিবর্তন করে। সক্রিয়ণ শক্তি পরিবর্তন করতে পারে শুধুমাত্র প্রভাবক। সক্রিয়ণ শক্তি পরিবর্তন করতে পারে শুধুমাত্র প্রভাবক। ওকে ওকে, এই পর্যন্ত আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ। এইবার দেখো ভাইয়া, আমি যদি 2টা ভিন্ন তাপমাত্রায়, কারণ তাপমাত্রা পরিবর্তন হলে তো হার ধ্রুবক পরিবর্তন হবে, তো 2টা ভিন্ন তাপমাত্রায় যদি আমরা হার ধ্রুবক দেওয়া থাকে কোনো বিক্রিয়ার, কারণ 2টা ভিন্ন তাপমাত্রায় একই বিক্রিয়ায় তাপমাত্রা যদি আমরা পরিবর্তন করি তাহলে তো সক্রিয়ণ শক্তির পরিবর্তন হবে না, তবে হার ধ্রুবক পরিবর্তন হবে। আমরা যদি তাপমাত্রা পরিবর্তন করি তাহলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির পরিবর্তন হবে না, তবে হার ধ্রুবকের পরিবর্তন হবে। তো কোনো একটা বিক্রিয়ার 2টা ভিন্ন তাপমাত্রায় যদি হার ধ্রুবক আমার জানা থাকে, তাহলে ওই 2টা বিক্রিয়াকে সমন্বয় করে খুব সহজেই সক্রিয়ণ শক্তির নির্ণয়ের সমীকরণ আমরা বের করে ফেলতে পারি। দেখো সেটা তোমরা দেখো, সেটা আমরা বের করে ফেলতে পারি, এবং সেটা অবশ্যই আমরা বের করব। এখন T1 কেলভিন তাপমাত্রায়
T1 কেলভিন তাপমাত্রায় হার ধ্রুবক মনে করো K1, তাহলে লিখতে পারি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি log K1 মাইনাস ইজিক্যাল টু মাইনাস EA বাই 2.303 আর T1 প্লাস log A, কারণ এটা ধ্রুবক। ইয়ে সক্রিয় শক্তিও ধ্রুবক, তাপমাত্রা পরিবর্তন করলে সক্রিয় শক্তির পরিবর্তন হবে না, আর ধ্রুবক কিন্তু তাপমাত্রা পরিবর্তন করে, তাই এই দুটাই শুধু পরিবর্তন হয়েছে। ওকে, এবার T2 কেলভিন তাপমাত্রা হার ধ্রুবক যদি K2 হয়, তাহলে log K2 ইজ ইকাল টু মাইনাস EA বাই 2.303 আর T2 প্লাস log A। এই দুইটা সমীকরণকে আমরা এখন সমন্বয় করব। তোমরা তো জানো এই কথাটা আমি প্রায় বলি যে এই কুলে আমি আর ওই কুলে তুমি থাকলে কিন্তু রিলেশন হবে না। রিলেশন তৈরি করার জন্য কাছাকাছি আসতে হবে। কাছাকাছি আসতে গেলে যারা বাধা দিবে তাদেরকে দূর করতে হবে। এখানে বাধা কে? উভয়ের মধ্যে যেটা কমন আছে সেটাই বাধা। এখন বলবা এটাও তো কমন আছে, না এটাই তো বের করব আমরা, বাট এইটা কমন। এই দেখো এটাও লগে এটাও লগে, তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 নম্বর সমীকরণটা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ওটা বাদ চলে যাবে। দেখো এটা মাইনাস দিলাম, তাহলে বিয়োগ করলে এটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এইটা মোকাবেলা হয়ে গেল। তাহলে log K1 মাইনাস log K2, অর্থাৎ তার log K1 বাই K2। তাহলে এটা যেহেতু পজিটিভ মান, এটা আগে লিখি, ভাল লাগবে দেখতে, অন্য কিছু না। EA বাই 2.303 আর এটা কমন নিলাম, ইন্টু জাস্ট বিয়োগ করছি আমরা 1 বাই T2 মাইনাস 1 বাই T1। আর এর মান আমার জানা আছে T1, অবশ্যই তাপমাত্রা কিন্তু অল টাইম কেলভিন করতে হয়। তোমরা ফিজিক্সে পড়েছো, কেমিস্ট্রিতেও বলবা যে সেলসিয়াস এত ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু T প্লাস 273 কেলভিন, অর্থাৎ সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন হয়ে যায়। যেই এককে তুমি অঙ্ক করো না কেন তাপমাত্রা কেলভিনই করতে হবে। তাহলে T1 কেলভিন তাপমাত্রা হার ধ্রুবক K1, T2 কেলভিন তাপমাত্রা হার ধ্রুবক K2 যদি হয়, আর আর এর মান তো আমার জানা থাকবে, আমি সহজেই সক্রিয় শক্তিটা আমি বের করে ফেলতে পারি। আবার অনেকে এভাবেও লিখে, কিন্তু এভাবেও লেখা যাবে। দেখো আমি যদি 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করতাম, তাহলে log K2 বাই K1 ইজ ইকাল টু EA বাই 2.303 আর তখন এখানে হতো 1 বাই T1 মাইনাস 1 বাই T2। একই জিনিস দেখো, যখন K1 বাই K2 দিচ্ছি তখন 1 বাই T2 মাইনাস 1 বাই T1, আর যখন K2 বাই K1 দিচ্ছি 1 বাই T1 মাইনাস 1 বাই T। বাহ, দুটো একই জিনিস, যেটা দেবা সেটাই হবে। এমনকি অনেক বই এভাবেও লেখা আছে, দেখো অনেক বই আবার এভাবেও লেখা আছে। বা দেখো log K2 বাই K1 ইজ ইকাল টু EA বাই 2.303 আর লসাগু করেছে T1 T2, তাহলে T2 মাইনাস T1 এভাবেও আছে। ইচ্ছা যেটাই অ্যাপ্লাই করো না কেন সেটাই হবে। সবাই ক্লিয়ার কিনা বলো একটু ভাইয়া তোমরা, বিষয়টা সবাই ক্লিয়ার কিনা? আমরা কি করলাম? আমরা জানি তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার সক্রিয় শক্তির কোনো পরিবর্তন হয় না, তবে হার ধ্রুবকের পরিবর্তন হয়। তো একই বিক্রিয়ায় দুটা ভিন্ন তাপমাত্রায় দুটা ভিন্ন হার ধ্রুবক, দুইটা সমীকরণকে সমন্বয় করলাম। কি করলাম? 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করলাম। কেন করলাম? যেন কমন নামটা বাদ যায়। ওকে, বিয়োগ করলে কি পাচ্ছি আমরা? log K1 মাইনাস log K2 মানে কি log K1 বাই K2। এটা যেহেতু কমন আছে, এইটুকু যেহেতু ভাই এইটুকু যেহেতু উভয়ের মধ্যে আছে তাই এইটুকু আমরা কমন নিয়েছি। ওকে, ওকে, যে কমন নিয়েছি, নিয়ে এই সমীকরণটা পেয়েছি এবং সেম টাইপের আরো সমীকরণগুলো একই রকম।
হ্যাঁ লনেও করা যায়, লনে দিলে শুধু 2.303টা বাদ যাবে। তোমাদের বইয়ে লগ দিয়ে করা আছে, আমি লগ দিয়ে করলাম, লনেও করা যায়, কোনো অসুবিধা নাই। ওকে, আমার বিশ্বাস তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ, ঠিক কিনা ভাই বলো তোমরা আমাকে একটু। তোমরা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো, এইটা আমি কনফিডেন্ট। তাহলে একটু প্রথম থেকে হাইলাইট করে নিই যে আজকে আমরা আসলে কি শিখলাম, তারপর রুমে তোমরা কি করবা সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা সক্রিয় শক্তির গ্রাফটা দেখেছিলাম। আরএনএস বলেছিলেন বিক্রিয়ার তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি করলে বিক্রিয়ার বেগ 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। লগ K2/K1 কিভাবে এলো, ওইটা লন হবে না। আরে গাধা 2.303 আছে, 2.303 থাকলে আবার লন হবে কেন? 2.3 তুলে দিলেই লন হবে। আচ্ছা, এটা হলো আরএনএস এর সমীকরণ। এই সমীকরণ আমি তোমাদের মনে রাখতে বলেছি, এটা বিশাল একটা প্রতিপাদন আছে, লাগবে না। তো এটা হলো লনের বিপরীত রাশি, তাই এটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা কি করলাম, উভয় পাশে লন নিলাম। তাহলে কি আসবে উভয় পাশে লন, লন কে লন এ প্লাস লন বি, বি মানে এইটা। এবার লন আর ই মোকাবেলা হয়ে গেলে কি থাকছে, লন কে লন এ আর এই যে মাইনাস মাইনাস EA/RT। তাহলে লন কে ভার্সেস 1/T যদি গ্রাফ আঁকাই তাহলে আমরা একটা গ্রাফ পাবো যেটার ঋণাত্মক ঢাল মানে নেগেটিভ গ্রাফ, যা ঢাল মাইনাস EA/R। এবং ঢাল বলে দিলে কোনো অঙ্কে আমরা সহজে সক্রিয় শক্তি বের করতে পারি। এবার লনের পরিবর্তে লন এক্স সমান আমরা জানি 2.303। হ্যাঁ, তাপমাত্রা কমালে কমে যাবে বিক্রিয়ার বেগ একই। হ্যাঁ, শামসুজ্জোহা ইবনে আজিজ তাপমাত্রা কমালে আবার কমে যাবে একইভাবে, আমি একটা দিয়ে লিখে দিয়েছি তাই। তাহলে হয়ে গেল। এবার আমরা জানলাম বিক্রিয়ার বেগ যদি বৃদ্ধি হয়, তাপমাত্রা বাড়লে বিক্রিয়া না কোন একটা বিক্রিয়ার বেগ মেনলি বাড়ার কারণ কি, সক্রিয় শক্তির হ্রাস পেলেও বেড়ে যেতে পারে, আবার বেশ সংখ্যক বিক্রিয়া কোনো শক্তি অর্জন করে সক্রিয় হলেও বেড়ে যেতে পারে। তাহলে তাপমাত্রা পরিবর্তন করলে কি বিক্রিয়ার সক্রিয় শক্তির কোনো পরিবর্তন হয় না, তবে বেগ ধ্রুবকের পরিবর্তন হয়। কেন? কারণ তাপমাত্রা পরিবর্তন করলে বেগ পরিবর্তন হয়, আর এক মোল ঘনমাত্রার ক্ষেত্রে বেগ ইজিক্যাল টু বেগ ধ্রুবক। তো তাপমাত্রা বৃদ্ধি করলে সক্রিয় শক্তি যখন পরিবর্তন হয় না, তাহলে কেন বিক্রিয়ার বেগ বাড়ে? তাহলে বিক্রিয়ার বেগ বৃদ্ধির প্রধান কারণ হলো বেশি সংখ্যক বিক্রিয়া কোনো শক্তি অর্জন করে সক্রিয় হয়। এবং তাপমাত্রা পরিবর্তন করলে যেহেতু সক্রিয় শক্তির পরিবর্তন হয় না, হার ধ্রুবকের পরিবর্তন হয়, তাই একই বিক্রিয়া দুটো ভিন্ন তাপমাত্রায় যদি হার ধ্রুবক আমার দেওয়া থাকে, তাহলে খুব সহজেই আমরা কি করতে পারি, দেখো এই যে T1 কেলভিন তাপমাত্রা হার ধ্রুবক K1, T2 কেলভিন তাপমাত্রা হার ধ্রুবক K2, দুটা সমীকরণের মধ্যে সম্পর্ক স্থাপন করে সহজে আমরা সমীকরণ পেতে পারি। সেটা 1 থেকে 2 বিয়োগ করলে পাবো আমরা K1/K2, 2 থেকে 1 বিয়োগ করলে পাবো K2/K1, আবার লসাগু করতে পারি, সব ঠিক। যার যেটা ভালো লাগে সে সেটাই দিয়ে করবা। এক এক বই এক একভাবে উপস্থাপন করা আছে, সবগুলোই ঠিক আছে। ওকে, তাহলে এই মোটামুটি আমরা তাপমাত্রার সাথে বিক্রিয়ার বেগ কিভাবে পরিবর্তন হয়, বেগ ধ্রুবকের সাথে কিরকম সম্পর্ক, এই সবই আমরা দেখলাম। ওকে, তো আমরা একটু দেখে নিই আজকে কতটুকু তোমরা পড়বা। ওকে, অবশ্যই আজকে কিছু হোমওয়ার্ক থাকবে, কিছু অঙ্ক থাকবে, তো এই কারণে আমরা কোন জায়গায় রেখেছিলাম গতদিন, সক্রিয় শক্তি, তাই না? 8 নাম্বারটা দেখেছিলাম আমরা, গতদিনের পড়া ছিল। আচ্ছা, এসপি দাস বোধহয় ক্লাসে নাই, এটা এখন বুঝতে পারবা, আমাকে জিজ্ঞেস করছিলা তুমি, পরে ক্লাসটা দেখে নিলো, জিনিসটা দেখে নিবা যে হার ধ্রুবকের বৈশিষ্ট্য বুঝতে পারছিল না, এখন বুঝতে পারবা। দেখো, একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্দিষ্ট থাকে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হলো ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তন হয়। আজকে যেটা শিখলা তোমরা, একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও ভিন্ন ভিন্ন হয়। কারণ একই বিক্রিয়া তাপমাত্রা চেঞ্জ করলে তো দেখলাই হার ধ্রুবকের মান চেঞ্জ হয়ে যায়। বিক্রিয়া হার ধ্রুবকের মান বেশি হলে তখন বিক্রিয়ার বেগ বা হার বেশি হয়, এবং হার ধ্রুবকের মান কম হলে বিক্রিয়ার বেগ কম হয়, কারণ এক মোল ঘনমাত্রার ক্ষেত্রে বেগ বা হার সমানই তো হার ধ্রুবক, তাই হার কম মানে তো হার ধ্রুবক কম মানে তো হার কম। ওকে, এই তিনটা বৈশিষ্ট্য আমাদের হয়ে গেল। গতদিন এসপি দাস এটা জিজ্ঞেস করছিল। বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ক অণু বা আয়নগুলো গতিবেগ বৃদ্ধি পায়, অণুগুলোর মধ্যে সংঘর্ষ হার বেড়ে যায়, অধিকতর সংখ্যক অণু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয় শক্তি লাভ করে থাকে।
তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার দ্রব্য বৃদ্ধি পায় কেন? 9। এই যে 10 নাম্বারটা হয়ে গেল আজকে। এই যে 11 নাম্বার আরএনএর সাথে সম্পর্ক প্রতিপাদন, যে প্রতিপাদন তোমাদেরকে বুঝালাম আমি, এই যে পুরোটাই এই যে সমীকরণ সম্পর্ক log k1/k2 = এই যেটা। এবার এখান থেকে গাণিতিক প্রবলেম আছে 12, 13, 14, 15, মানে 12 থেকে শুরু করে, জাস্ট 12 থেকে শুরু করে 12 থেকে একদম কয়টা আছে দেখি, 22, 12 থেকে 22, 12 থেকে 22, অবশ্যই 12 থেকে 22 নাম্বার, 12 থেকে 22 এই কয়টা অঙ্ক তোমরা রুমে দেখবা, যেগুলো পারবা সেগুলো ভালো, যেগুলো পারবা না গ্রুপে পোস্ট দিবা, আমি আগামী ক্লাসে সেগুলো সলভ করে দিব। ওকে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।